সোমবারের সেই অলস বিকালে হুট করেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। নিজের মা বাবা সমেত সরাসরি তোহার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে অনন্ত। বড় মেয়ের শ্বশুরবাড়ির মানুষ দেখে তাদেরকে মুখের ওপর নাও বলতে পারছে না তোহার বাবা আরমান সাহেব। অগত্যা বসার ঘরে বসানো হয়েছে তাদের। নাস্তার ব্যবস্থা করে টুকটাক কথাবার্তা হচ্ছে। চরম অনিচ্ছা সত্ত্বেও মায়ের কড়া আদেশে গায়ে কালো রঙের শাড়ি জড়িয়ে তৈরি হয়েছে তোহা। জেদের বসে মুখে কোনোরকম প্রসাধনী না মেখেই বের হয়ে এসেছে সে। তবে বড়দের সামনে বেয়াদবি করার পারিবারিক শিক্ষা তার নেই, তাই যথেষ্ট বিনয়ের সহিত অনন্তের বাবা মাকে সালাম দিয়ে বাবার পাশে বসল সে। অনন্তের জলজল করা লোভাতর দৃষ্টির বিপরীতে লজ্জায় মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না তোহা। ড্রয়িং রুম জুড়ে একটা ভ্যাপসা পরিবেশ। অনন্তের মা আগ বাড়িয়ে বলল, আপনার মেয়েকে তো আমার আগে থেকেই পছন্দ। নিশার বিয়ের সময় মনে গেঁথেছিল অন্তরের জন্য। এখন ছেলেরও যখন পছন্দ, তাই আর কোনো সমস্যা দেখছি না, তাই না? বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেল আরমান সাহেবের। নিশার বিয়ের সময় তো মহিলার মুখ দিয়ে মধু ঝরত। হঠাৎ ভাবনা এলো, আচ্ছা তার বড় মেয়েটা আদৌ শান্তিতে আছে তো ওই বাড়িতে? বিরক্ত হলেও মুখে হাসি নিয়ে যথেষ্ট সাবলীলভাবে উত্তর দিলেন উনি। দেখুন, আমার কাছে আমার মেয়ের মতামতই শিরোধার্য। তাছাড়া আমার ছোট মেয়ে তোহা, এত তাড়াতাড়ি ওর বিয়ের কথা আমি তেমন ভাবছি না। আমরাও তো বলিনি এখনই বিয়ে হচ্ছে, শুধু আংটিটা পরিয়ে রাখি, পরে যখন আপনাদের ইচ্ছে হবে তখন না হয় কাবিন হলো। তাছাড়া আপনাদের আরেক মেয়েও তো আমাদের বাড়িতেই আছে। আরমান সাহেব হাসি মুখে মাথা নাড়ালেন শুধু। এই অপ্রস্তুত পরিস্থিতি কিভাবে সামাল দেবেন ভেবে পাচ্ছেন না তিনি। ওনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে ওনারা সাথে আংটি নিয়েই এসেছেন। ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবলেন উনি, কোনো ক্রমেই খারাপ ব্যবহার করা যাবে না। এর প্রভাব তার বড় মেয়ের সংসারে পড়তে পারে। আবার বড় মেয়ের জন্য তার ছোট মেয়ের ওপরও কিছু চাপিয়ে দিতে পারেন না উনি। মাথা এলোমেলো লাগছে, প্রেশার বোধহয় বেড়ে যাচ্ছে। বারান্দায় মৃদু মৃদু হাওয়া, চুলগুলো হালকা উঠছে তোহার। সেগুলো কানের পিছে গুজে দিতেই কাঁচের চুড়িতে রিনঝিন আওয়াজে পরিবেশ সচল হয়ে উঠল। চুড়িগুলো তিহানের দেয়া, কানের দুল জোড়াও তিহানের দেয়া, শাড়িটাও তিহানের দেয়া উপহার। এগুলো পরে অনন্তের সামনে দাঁড়াতেই একটা অজানা অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে তোহাকে। অনন্তের সংস্পর্শে থাকাটাই দমবন্ধ লাগছে তার। অনেক বেশি সুন্দর দেখাচ্ছে তোমাকে তোহা। কেন যেন প্রশংসাটাও তেতো ঠেকল তোহার। নিজেকে একটু গুটিয়ে নিল সে। কোনো রকম উত্তর দিল না। তাকে চুপ থাকতে দেখে কয়েক কদম এগিয়ে এলো অনন্ত। তোহার সারা শরীরে চোখ বুলিয়ে নিজের থুতনিতে হাত রেখে বলল, ইউ আর সাচ এ বিউটি। বলে আচমকাই তোহার শাড়ি গলিয়ে উন্মুক্ত কোমরে হাত চালিয়ে দিল অনন্ত। মুহূর্তেই এক বাজে অভিজ্ঞতার ভিতর দিয়ে চলে গেল তোহার কিশোরী মন। ছিটকে সরে যেতে চাইলেও অনন্তের বেষ্টনী থেকে মুক্ত হতে পারল না সে। ঠিক সেই মুহূর্তে তিহানের সেদিনের কথাগুলো মনে পড়তেই একটা আলাদা শক্তি চলে এলো তোহার মনে। শক্ত হাতে অনন্তের হাতটা ঝামটা মেরে সরিয়ে দৃঢ় কণ্ঠে সে বলল, গায়ে হাত দিবেন না। অনন্ত হাসল, বিশ্রী সেই হাসি। বলল, তোমার সাথে তো আমারই বিয়ে হবে তোহা, এত লজ্জার কি আছে? বিয়ে হয়নি এখনো। আমি না বললে বাবা কখনো জোর করবেন না। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে এলো অনন্তর। কটমট করে সে বলল, তার মানে তুমি না করবে? নিজের বড় বোনের সংসারের কথা ভাববে না? আর শুনলে না তোহা, এক ছুটে বারান্দা থেকে বেরিয়ে এলো। তোহাকে এহন সাজসজ্জায় দেখে বসার ঘরের এক কোণে বজ্রহতের ন্যায় আহত দৃষ্টিতে চেয়ে রইল তিহান। একবার তার চোখের দিকে তাকালো তোহা। রক্তলাল ভয়ঙ্কর চোখজোড়া দেখে ভয়ে কুকড়ে গেল মন। তন্মধ্য একটা কথাও বের হল না তার মুখ থেকে। অনন্তের বাবা মাকে বেশ বুদ্ধিমানের ন্যায় সামাল দিচ্ছে আরমান সাহেব। ঠান্ডা মাথায় তাদেরকে কিছু একটা বুঝ দিয়ে পরিস্থিতি ঠান্ডা করেছে। তারা চলে যেতেই জামাকাপড় না বদলালেই আফিয়ার সাথে তাদের ফ্ল্যাটে চলে এসেছে তোহা। তাদের বসার ঘরে বসতেই আফিয়া যে এক গ্লাস পানি এনে দিল তাকে। ঢকঢক করে সেটা গিলে নিতেই মেন দরজা দিয়ে তিহানকে ঢুকতে দেখতে পেল সে। থমথমে চেহারা তার। আফিয়া তখন তোহার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে আজ। তোহা পানির গ্লাসটা সামনে টেবিলের ওপর রাখতেই তুমুল গতিতে দরজা লাগানোর শব্দ কানে এলো। কাঁচের টেবিলের ওপর গ্লাসটা হালকা একটু কেঁপে উঠল বোধহয়। হতবম্ব দৃষ্টি তিহানের রুমের দরজার দিকে চোখ যায় তোহার। আফিয়া হতাশ শ্বাস ছাড়ে। ছেলের রাগের কারণ অজানা নয় তার।
তিহানের সাথে কথা বলার জন্য মন উসকুস করছে তোহার। আফিয়া বুঝতে পারে তোহার অস্থিরতা। পানির গ্লাসটা নিয়ে পাশ থেকে ওঠে সে বলে, রান্নাঘরে একটু কাজ আছে মা, তুই বস, আমি আসছি। তোহা মৃদু হেসে মাথা নাড়িয়ে বললে, আচ্ছা খালামণি। আফিয়া চলে যেতেই উঠে দাঁড়ালো তোহা। ধীর পায়ে তিহানের রুমের দরজা খুলতেই একরাশ কালো অন্ধকারে দৃষ্টি ডুবে গেল তার। নক করল না, সে অন্ধকারেই ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দেয়াল হাতড়ে মৃদু আলোর নীল লাইটটা জ্বালিয়ে দিল। তিহান উল্টো হয়ে ঘুমোচ্ছে, ফর্সা পিঠ ওপর দিকে। তবে সে জানে সে ঘুমোচ্ছে না, অতির আগে চোখ বন্ধ করে শুয়ে আছে শুধু। সে কাছাকাছি যেয়ে পিঠের উপর আলতো করে হাত রেখে আদুরে কণ্ঠে ডাকল। তিহান ভাই। উত্তর দিল না তিহান। তোহা আবার ডাকল, তিহান ভাই আপনি? এখান থেকে যা তিহু, এখনই যা। শক্ত কাটকাট কণ্ঠে বলল তিহান। তোহা পিঠের ওপর রাখা হাতটা এগিয়ে তিহানের গালে রাখল। অপরাধী মিনমিনে কণ্ঠে বলল, আপনি ভুল বুঝছেন তিহান ভাই। শক্ত করে ধরে গাল থেকে তার হাতটা সরিয়ে দিল তিহান। একটু লজ্জা পেল তোহা। তিহান চোখ বন্ধ করা অবস্থাতেই বলল, তোকে ভুল বা ঠিক বোঝার অধিকার আমার নেই তিহু। অযথা কারোর উপর অধিকার আমি ফলাই না। যা প্লিজ। গলা ভিজে এলো তোহার। সিক্ত কণ্ঠে সে বলল, তিহান ভাই আমি কি করতাম বলেন? আমি কি তোকে কিছু বলেছি তিহু? অযথা মাথা ঘামাচ্ছিস কেন? আমি এত ইম্পর্টেন্ট কেউ নই, তোর এত ভাবতে হবে না। শান্তিতে থাক, আমাকেও শান্তিতে থাকতে দে। উত্তরে দমে গেল না তোহা। তিহানের রাগের বশে বলা কথাগুলো কোনো রকমে হজম করে নিল। উপরন্ত শক্ত করে তিহানের বাহু আঁকড়ে ধরে বলল, আপনি এত রাগ করছেন কেন? বিয়েতে তো আমি হ্যাঁ বলিনি। চোখ মেলে তাকালো তিহান। এতক্ষণে চাপা রাগটা হঠাৎই নগ্নভাবে প্রকাশ হয়ে গেল। তোহাকে একটানে বিছানার ওপর ফেলে তার ওপর চড়াও হল সে। তোহা মূর্তির ন্যায় চেয়ে আছে। আকস্মিক ঘটনাটা মেনে নিতে পারেনি তার কিশোরী মন। বুকে হালকা ধাক্কার আভাস পেতেই হিতাহিত জ্ঞান শূন্য তিহান বিছানায় হাত দুটো চেপে ধরল তোহার। রাগে কটমটে কণ্ঠে বলল, আমার অনুভূতির একরত্তি মূল্য নেই তোমার কাছে। আমার দেয়া ভালোবাসার জিনিসগুলো পরে তুমি অন্যের সামনে নিজেকে প্রদর্শন করছো, তাও আবার এমন একটা ছেলের সামনে যে কিনা তোমাকে বিন্দুমাত্র সম্মান করে না, যার চোখে শুধুমাত্র তোমার জন্য কামনাই আছে। তোমাকে সেদিন বলেছিলাম আমি, নিজের গুরুত্বটা বুঝো। তুমি অনেক বড় কিছু, অন্তত আমার কাছে। তোমার কি মনে হয় বারান্দা থেকে আসার পর তোমার চেহারার অবস্থা দেখে কিছুই আজ করতে পারিনি আমি? এতটা অধম না আমি। ও যে আজও তোমার সাথে আপত্তিকর কিছু করেছে তা বুঝতে একটা সেকেন্ডও লাগেনি আমার। তুমি কি পারতে না খালুকে তখনই বলে দিতে? তখনই মুখের উপর তাদের প্রস্তাবটা ফিরিয়ে দিতে? বলতে পারতে না? বলো। কিন্তু তুমি কি করলে? তুমি চুপ ছিলে। কেন চুপ ছিলে বলো? কেন চুপ ছিলে? আমি তখন এসব বললে আমার বোনের সংসার কি হতো আপনি বুঝতে পারছেন? মাত্র বিয়ে হয়েছে ওর। অনন্তরা বাবা মা আদৌ কি তাকে শান্তিতে সংসার করতে দিত? রাগ দুঃখে অভিমানে চোখের জল ছেড়ে দিল তোহা। আমি শুধু তোমারটা জানি, আর কার কি হলো সেটা আমার দেখার বিষয় না। গট ইট? সজোরে চিল্লিয়ে সেই কথাটা বলেই হাতের ওপর চাপ দিল তিহান। ফলস্বরূপ কয়েকটা চুড়ি ভেঙে তার হাতেই পাল্টা আঘাত করল। বেরিয়ে এলো রক্ত। তোহার হাত অক্ষত। চুড়ি ভাঙার মটমট শব্দ হতেই তোহাকে ছেড়ে দিল তিহান। জোরে শ্বাস ছেড়ে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, যাও, এখান থেকে যাও, আর আসবে না আমার সামনে। উঠে গেল তোহা। শাড়ির আঁচল সামলে বিছানা থেকে নেমে এক দৌড়ে বেরিয়ে গেল। সাথে করে নিয়ে গেল এক সমুদ্র অভিমানের পাহাড়। সে বেরিয়ে যেতেই চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসল তিহান। চুড়ির টুকরোগুলো পড়ে আছে মাঝখানটায়। সেগুলো হাতে নিয়ে মুচড়ে মুচড়ে আরও কয়েক টুকরো করল তিহান। ঠোঁট কাঁপছে, চোখ জ্বালা করছে, নিজের ওপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে হঠাৎ করে। সেদিন রাতটা কোনো রকমে পার হল তোহার। অসহ্য মানসিক যন্ত্রণায় ছটফট করল সে। মস্তিষ্কে জট বাঁধানো হাজারো চিন্তায় রীতিমতো মাথা ভনভন করতে শুরু হলো এক পর্যায়ে। তবুও সে নিজেকে কোনো রকমে সামলে নিয়েছিল। তবে পরের দিন সকালেই মাথাটা আবারও লণ্ডভণ্ড হয়ে গেল তার। তাকে কলেজে নেওয়ার জন্য তিহান আসেনি, এতটুকু হলেও ঠিক ছিল, কিন্তু প্রচণ্ড অস্থির লাগাটা তখনই শুরু হলো যখন সারা দিনেও তিহানের দেখা মিলল না, না নিজের বাসায় না তাদের বাসায়। লজ্জায় মুখ ফুটে খালামণির কাছে তিহানের খোঁজও নিতে পারল না সে।
রাতের প্রায় 2টা পর্যন্ত বারান্দায় অপেক্ষা করেছে সে। সদর দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকিয়েছে, কিন্তু না, তিহান নেই। আধভাঙা মন নিয়ে বিছানায় শুয়ে আছে তোহা। ঘরের বাতি নিভানো, জানলায় ভারী পর্দা টেনে দেয়া। ফলস্বরূপ দুপুরের সময় হওয়া সত্ত্বেও ঘরের আলোর ছিঁটে ফোটাও নেই। বালিশে মুখ গুজে সশব্দে ফোঁপাচ্ছে তোহা। সেদিন তিহানের ঘর থেকে বের হওয়ার পূর্বে তিহান কাট কাট কণ্ঠে স্পষ্ট ভাষায় তাকে বলে দিয়েছিল, অনন্তের ব্যাপারটায় আমার কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখবা না। যা করার নিজে করতে পারলে করবা, নয়তো না। কিন্তু এটা ভাববা না যে আমি খালুকে যে বলবো বা এরকম কিছু। এতটুকু শোনার পর আর শোনেনি তোহা, ছুটে বেরিয়ে এসেছিল। পুরো একটা দিন কেটে গেল, অথচ তিহান সত্যি তার সাথে কোনো কথা তো দূরে, সে তো চলেই গেছে কোথায় যেন। এত রাগ কেন? তার দিকটা একটু বোঝার চেষ্টা করল না তিহান? তার পরিস্থিতি, তার মনের কষ্টটা বুঝল না। আবারও হুহু করে উঠল তোহা। ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে রীতিমতো। দুপুরের খাওয়া শেষে ধীর পায়ে বাবার রুমের দরজায় টোকা দিল তোহা। মা এখন রুমে নেই, সে রান্নাঘরে। আরেকবার টোকা দিতেই ভেতর থেকে আরমান সাহেবার গম্ভীর কণ্ঠের অনুমতি পেয়ে মাথায় ওড়না টেনে নিয়ে জোরে একটা শ্বাস ছাড়ল তোহা। খাবার টেবিলে আরমান সাহেব বিয়ের ব্যাপারে তোহার মতামতের ব্যাপারে শুনতে চেয়েছিলেন, তবে তোহা তখন কোনো উত্তর দেয়নি, চুপ করেছিল। গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করল তোহা। দরজাটা ভিজিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়াল। আরমান সাহেব বিছানায় বসে আছেন। তোহা এগিয়ে যেতেই তাকে হাতের ইশারায় পাশে বসতে বললেন তিনি। কোনো কারণ ছাড়াই তার ছোট মেয়েটা তাকে ভয় পায়। কখনো সন্তানদের সাথে উচ্চস্বরে ধমকাধমকি করেননি তিনি, আর ছোট মেয়েকে তো আরও মাথায় তুলে রেখেছেন, তবুও ছোট মেয়েটা তাকে ভয় পায়। মুখ ফুটে কখনো কিছু বলে না। মেয়ে কিছু একটা বলতে এসেছে, তবে তার আড়ষ্টতা বুঝতে পারল আরমান সাহেব। মুচকি হেসে মেয়ের মাথায় হাত রাখলেন উনি, বললেন, কিছু বলবে? উপর নিচে মাথা নাড়ল তোহা, তবে মুখ দিয়ে কথা বের হল না তার। খানিক বাদে আরমান আবারও বললেন, নির্দ্বিধায় বলো, তোমার কি ওনাদের প্রস্তাবটায় মত নেই? আমি তাহলে তাদের মানা করে দিব। উনি আমার সাথে অসভ্য আচরণ করেছেন আব্বু, আমার গায়ে হাত দিয়েছেন। মাথা নিচু করে কথাটা বলেই এক প্রকার মিয়ে গেল তোহা। মেয়ের কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আরমান সাহেবের। তার মেয়ের সাথে এমন কিছু হয়েছে কাল, ঘুণাক্ষরেও আজ করতে পারেননি তিনি। পারলে তখনই মুখের উপর তাদের বিদায় করে দিতেন। মুখের চোয়াল শক্ত হয়ে এসেছে তার, চোখে ক্ষোভ। তোহার মাথা থেকে হাত সরিয়ে বজ্রকণ্ঠে উনি বললেন, তুমি আমাকে আগে বলনি কেন? একটা ফাঁকা ঢুক গিলল তোহা, বলল, উনি বলেছেন আমি বিয়েতে না করলে আপুর সংসারে ঝামেলা হবে, সেজন্যই। এত বড় সাহস! কোনো কাপুরুষের সাথে নিশার বিয়ে দিইনি আমি যে এই ঠুনকো বিষয়ে তার সংসারে ঝামেলা হবে। বলে ফোনটা হাতে নিলেন উনি। সৌহার্দ্যকে ফোন করে কড়া শব্দে কিছুক্ষণ কথোপকথন চালিয়ে ফোনটা রাখতেই ফুঁপিয়ে উঠল তোহা। নিজেকে আটকাতে না পেরে উচ্চশব্দে কান্না করে দিল। আরমান সাহেব ভাবলেন না, মেয়ের বুকে টেনে নিয়ে সস্নেহে মাথায় হাত বুলাতে লাগলেন। বিকেলের পরে পড়িয়ে গেছে। কলিং বেলের শব্দে বুকটা ধক করে উঠল তোহার। নিশা, সৌহার্দ্য, অনন্ত ওনাদের বাবা মা সবাইকে বাসায় আসতে বলেছেন আরমান সাহেব। তারাই হয়তো এসেছে। বাড়ির উপর দিয়ে কি ঝড় বয়ে যাবে তা জানে না তোহা। ভয় হাত পা কাঁপছে কার। দরজায় কান লাগিয়ে ড্রয়িং রুমের পরিস্থিতি বোঝার চেষ্টা করল তোহা। কিছু বুঝতে না পেরে বিছানায় এসে বসতেই দরজা খুলে প্রবেশ করল আতিয়া। দরজার সামনে দাঁড়িয়ে বলল, তোমার বাবা যেতে বলেছে তোমাকে, যাও। মায়ের মুখে তুমি সম্বোধনটা ঠিক মানতে পারল না তোহা। টলমলে পায়ে ড্রয়িং রুমে উপস্থিত হল সে। গুটি গুটি পায়ে বাবার সোফার পাশে যে দাঁড়াল সে। পরিবেশ থমথমে। অনন্তর মা বলে উঠলেন, আমার ছেলে তোমার সাথে অসভ্য আচরণ করেছে, কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকার তো কথা নয় আন্টি, আমি তো জানতাম না আপনার ছেলে এমন করবে। সাবলীলভাবে উত্তর দিলেও মাথায় রাগ চেপে বসেছে তোহার। অনন্ত ড্যামকেয়ার ভাব নিয়ে বলল, আপনার মেয়ে মিথ্যা বলছে, আমি এমন কিছু করিনি। মাথায় রক্ত উঠে গেল তোহার। দুকদম এগিয়ে যে আচমকায় সজোরে অনন্তের গালে চড় বসিয়ে দিল সে। হঠাৎই চুপ হয়ে গেল সবাই। অনন্তের গালে হাত, চোখে বিস্ময়। একটা মেয়ের হাতের চড়ে তীব্র অপমানটা সহজে হজম করতে পারল না সে। খানিক বাদে আরমান সাহেব উঠে দাঁড়ালেন। তোহার হাত টেনে তাকে নিজের পাশে বসিয়ে বললেন, দেখুন, আমার মেয়েকে যথেষ্ট বিশ্বাস করি আমি।
আপনারা হয়তো নিজেরাও জানেন আপনাদের ছেলে কেমন। শুধু শুধু দোষ ঢেকে লাভ নেই। আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে আপনারা ছেলের দোষ স্বীকার করেছেন। যাই হোক, আমার মেয়ে চড় মেরেছে সেজন্য আমি দুঃখিত নই। চড়টা আপনার ছেলের প্রাপ্য ছিল। আর সৌহার্দ্য, তুমি যদি এই ঘটনার রেশ ধরে নেশার আমার সংসারের প্রভাব পড়বে না বাবা। আমি নিজেই লজ্জিত আমার ভাইয়ের কর্মকাণ্ডে। আপনি দয়া করে এসব বলে আমাকে আর ছোট করবেন না প্লিজ। আরমান সাহেব একটু হাসলেন। দুই ভাই অথচ কত পার্থক্য। তবে মেয়ের বাবা হওয়া সোজা না, কথাটার মর্মার্থ আজ উপলব্ধ করতে পারছেন তিনি। ফোনের ডায়াল লিস্টে শুধুই তিহানের নাম্বার। বারান্দায় বসে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে তোহা। তিহান রিসিভ করেনি একবারও। চোখে আবারও পানি এসেছে তোহার। আরও ২-৪ বার রিং হয়ে ফোন কেটে যাওয়ার পর তপ্ত শ্বাস ছাড়ল। লাজলজ্জা ভুলে আরেকবার ফোন দিলে এবার ফোনটা বন্ধ শোনাচ্ছে। তার মানে তার ফোন করায় বিরক্ত হয়ে তিহান ফোন বন্ধ করে দিয়েছে। এতটা রাগ! আজ সারাদিনে ওই ফ্ল্যাটে যায়নি তোহা। তিহানের ব্যাপারে কাউকে কিছু বলতেও শোনেনি। একদৃষ্টে কিছুক্ষণ পাশের বারান্দার দিকে চেয়ে রইল তোহা। তিহানের অনুপস্থিতি বড্ড পোড়াচ্ছে তাকে, বড্ড বেশি পোড়াচ্ছে। হঠাৎই ডুকরে কেঁদে উঠল সে। ২ হাঁটুতে মুখ গুজে কান্না জড়ানো কণ্ঠে আর্তনাদ করে বলল, আপনি কোথায়? আমার যে ভালো লাগছে না, একা একা লাগছে খুব। ফিরে আসুন না প্লিজ। গোটা শহর জুড়ে ঘোর অন্ধকার নেমে এসেছে। রজনীর গভীরতম প্রহর বিদ্যমান। আশেপাশের কোনো বাড়িতেই আলো জ্বলছে না। রাস্তার হেডলাইটের বাতিগুলোই অন্ধকার কাটানোর একমাত্র উৎস। মাঝে মধ্যে ২-১টা কুকুরের আগ্রাসী বাকবিতণ্ডতা, তারপর আবারও সব নিশ্চুপ। মধ্যরাতের নিস্তব্ধতা চিরে মৃদু ক্যারক্যার আওয়াজ তুলে আলমারি খুলল তোহা। তার আলমারি জুড়েই তিহানের দেয়া শাড়ি ঝুলছে। ড্রয়ারের ভেতর ঠেসে রাখা তিহানের দেয়া রাশি রাশি কাঁচের চুড়ি, কানের দুল। এই লোকটা তাকে নিয়ে মার্কেটে গেলেই পাগলামি করে, এসব কিনে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এই ভয়ঙ্কর প্রেমিক পুরুষকে মানা করারও সাধ্যি নেই তোহার। ফলস্বরূপ আলমারিতে কোনো জায়গা অবশিষ্ট নেই আর। আর আতিয়া যদি বলে এত কিছু কেন কিনেছে, তবে তিহানের সহজ সরল উত্তর হয়, তিহু জেদ করেছে তাই কিনে দিয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মায়ের কম বকা শুনেনি তোহা। বেশ অনেকক্ষণ যাবৎ একটা একটা করে শাড়ি দেখে সাদা রঙের একটা সুতির শাড়ি হাতে নিল তোহা। সাদার মধ্যে সাদা সুতার কাজ করা, স্নিগ্ধ শীতর মনকার একটা শাড়ি। একটু হাসল তোহা। শাড়িটায় পরম যত্নে হাত বুলিয়ে পাশের ড্রয়ার খুলল। লাল রঙের ব্লাউজের সাথে মিলিয়ে দুমুঠো লাল রেশমি চুড়ি বের করে বিছানার উপর রেখে আলমারিটা খুব আস্তে করে আটকে দিল। এই মধ্যরাতে শাড়ি পরাটা নিছক ছেলে মানুষই হলেও এটাকেই এই মুহূর্তে মন ভালো করার ওষুধ হিসেবে স্বীকৃতি দিচ্ছে তোহা। বলা বাহুল্য, আজও সারাদিন তিহানের খবর পায়নি সে। কুচিগুলো গুজে নিয়ে শাড়ির আঁচলটা আলগা করে গায়ে জড়ালো তোহা। কোনো সেফটি পিনের ঝামেলা নেই। চুলগুলো আঁচড়ে নিয়ে খোপা করে মাঝখানে একটা খোপার কাঁটা ঢুকিয়ে নিল। হাতে মাত্র 2টো চুড়ি পড়েছে, তখনই চিরচেনো একটা গুনগুন করা কণ্ঠ কানে এসে অতি আকাঙ্ক্ষিত কিছুর জানান দিল তাকে। এক পলক থমকালো তোহা। ষষ্ঠ ইন্দ্রিয়ের বদৌলতে ঘটনার অর্থোদ্ধার হতেই চমকে উঠল সে। ঠোঁটে জুড়ে খেলে গেল অবিস্মরণীয় হাসির ঝলক। ছলছলে কাপা পায়ে বারান্দায় গিয়ে পাশের বারান্দায় চোখ পড়তেই একটা কালো সুঠামদেহী অবয়ব দেখামাত্র চোখজোড়া পানিতে টলমল করে উঠল তোহার। আর এক মুহূর্ত দেরি করল না সে। উদ্ভ্রান্তের মতো ড্রয়ের হাতড় তিহানদের ফ্ল্যাটের চাবি খুঁজে নিয়ে বিনা শব্দে বেরিয়ে পড়ল। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল লাল রেশমি চুড়িগুলো। তৃষ্ণার্থ প্রেমিকার প্রণয় পিপাসা দেখে যেন তারাও বিদ্রুপ করে হাসছে। প্রেমিকের অপেক্ষা বুঝি এতটাই পীড়াদায়ক? মৃদুমন্দ হাওয়ায় মন ভাসাতে না পেরে ঘরে যাওয়ার জন্য উদ্যত হচ্ছিল তিহান। পেছনে ঘুরতেই তার পাগলপ্রায় প্রাণপ্রেয়সীর হামলে পড়া ধাক্কায় আচমকাই বেসামাল হয়ে পড়ল সে। 2 কদম পিছিয়ে রেলিংয়ের সাথে শরীর ঠেকে যেতেই নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করল। 2 হাতে আষ্টেপিষ্টে তার গলা জড়িয়ে ধরেছে তোহা, যেন ছেড়ে দিলেই সে আবার পালিয়ে যাবে। পায়ের পাতা সর্বোচ্চ উঁচু করে দাঁড়ানো সত্ত্বেও তোহার মাথা তিহানের গলা অবধি পৌঁছায়নি, বুকের উপরিভাগের সাথে জড়িয়ে আছে। প্রবল কান্নার দমকে গায়ের পাতলা টি-শার্ট ভিজে যাচ্ছে তিহানের। গায়ের সাথে লেপ্টে থাকা প্রেয়সীর মেয়েলি উষ্মতায় বুকের ভেতরে নিদারুণ
ঝড়ো হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করে দিয়েছে। কয়েকবার ঢোক গিলল তিহান। নিজের পুরুষালী মনোভাবটাকে সংযত করে আলতো করে তোহার মাথায় হাত রাখল। ছোট করে বলল, শান্ত হও। তোহা শান্ত হয় না। উপরন্তু গুনে গুনে দুদিন পর তিহানের কণ্ঠ শুনে কান্নার মাত্রাটা হু হু করে বেড়ে গেল তার। কাঁদতে কাঁদতে সে থেমে থেমে বলল, আপনি আপনি কোথায় ছিলেন? আমি আমি তো মাথায় রাখা হাতটা চুলের ভাঁজে গলিয়ে দিয়ে তাকে থামালো তিহান। নিচু কণ্ঠে বলল, আচ্ছা এখন তো এসে পড়েছি। তার কথাবার্তা কোনো কিছুই কাজে দিল না। তহার চোখের জলগুলো আজ বাঁধ মানার নয়। ছোট করে একটা অস্থিরতম শ্বাস ছাড়ল তিহান। কান্নারত মেয়েটার কান্না থামাতে না পেরে নিজেকে চরম অধম মনে হচ্ছে। কিছুক্ষণ চুপ থাকল সে। অতঃপর কোমল মোলায়েম কণ্ঠে আকুতি নিয়ে বলল, আর কেঁদো না, থামো। তোহার শান্তশিষ্ট মোহময় কণ্ঠে আরও কয়েকবার ফুপিয়ে উঠে কোনো রকম থামল তোহা। তবে তিহানকে ছাড়ল না। একটু হাসল তিহান। তোহার শাড়ি অগোছালো, হাত উঁচিয়ে গলা ধরে রয়েছে বিধায় কোমর পিঠের অনেক অংশই চোখের সামনে দৃশ্যমান। মুহূর্তেই দৃষ্টি সরাল তিহান। এরকম আদুরে খোলামেলা আবেশে আমার সাথে লেপ্টে থাকলে যে কোনো সময় অনর্থ হয়ে যাবে। তুই কি চাও আমার দ্বারা কোনো অনর্থ হোক? কথার মানেটা সহজেই বুঝল তোহা। লজ্জিত ভঙ্গিতে নতজানু হয়ে তিহানকে ছেড়ে দাঁড়াল সে। শাড়ির আঁচল টেনে সামলে নিতেই তিহান হাত বাড়িয়ে তার খোপার কাঁটাটা খুলে নিল। ঘন কালো চুলগুলো পুরো পিঠে ছড়িয়ে দৃশ্যমান অংশগুলো আবৃত করে নিতেই তিহান কাঁটাটা নিজের পকেটে ঢুকিয়ে বলল, খোলাই থাক, বেঁধো না। এক পলক তাকালো তোহা। রক্তলাল হয়ে আছে তার ক্রন্দনরত নয়নজোড়া। চোখে মুখে ভেজা ভাব। মুখের সামনে চুলগুলো কানের পিছে গুজে নিয়ে এসে অভিমানী কণ্ঠে বলল, আপনি কোথায় ছিলেন এই দুদিন? উত্তরে তোহার বাহু ধরে তাকে কাছে টেনে নিল তিহান। হাত দিয়ে গাল মুছিয়ে দিয়ে বলল, অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম, জরুরি কাজ ছিল। আমার ফোন ধরেননি কেন? কতবার ফোন করেছি আপনাকে। বলতে বলতে গলা ধরে এলো তোহার। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হল সে। চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়েই পড়ল। স্বাভাবিকভাবেই উত্তর দিল তিহান, ফোন ধরিনি কারণ আমি তখন প্রচণ্ড রেগেছিলাম তোমার উপর। তুমি তো জানোই রাগলে মাথা ঠিক থাকে না আমার। রাগের বশে আরও উল্টাপাল্টা কিছু বলতে চাচ্ছিলাম না তোমাকে, বুঝতে পেরেছ? চোখে মুখে অসহায়ত্ব নিয়ে তাকালো তোহা। মাথাটা কাত করে তিহানের বুকে রেখে বলল, আপনি এখনো রেগে আছেন? তিহান দুষ্টু হেসে বলল, এমন রূপময় হয়ে এত কাছে এসে এভাবে কান্না করলে রেগে থাকা যায়? অন্তত আমার পক্ষে তো সম্ভব নয়। মুচকি হাসল তোহা, তবে মুখে কিছু বলল না। চোখ বন্ধ করে ফেলতেই তিহান আবারও তার চুলের ভাঁজে হাত ডুবাল। উপর থেকে নিচে আঙ্গুল দিয়ে আঁচড়ে দিতে দিতে বলল, এই রাতের বেলা শাড়ি পরে আছো যে, এত রাত অবধি জেগেই বা আছো কেন? আমাকে দেখলে কি করে, বারান্দায় ছিলে, ঘুমাওনি? আমি 2 রাত যাবৎ ঘুমাইনি। তোহার এই ছোট্ট কথাটাতেই মনটা বিষিয়ে গেল তিহানের। চুলে আঁচড়াতে থাকা হাতটা থেমে গেল অজান্তেই। কণ্ঠে অদ্ভুত একটা ব্যথা নিয়ে সে বলল, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি? খুব বেশি শান্তি দিচ্ছেন এখন। আপনার এই বুকটায় অনেক শান্তি, জানেন? মনে হয় সারাক্ষণ এখানেই ঘুমিয়ে থাকি। ওটা তোমারই, ওখানটায় মাথা রাখার অধিকারও শুধু তোমার। একটু লজ্জা পেল তোহা। খানিক বাদে উৎফুল্ল কণ্ঠে বলল, আপনি জানেন অনন্তকে? জানি, সব জানি আমি। এখন আর ওসব বলতে হবে না। মার থেকে সবটাই শুনেছি আমি, আর যথেষ্ট খুশিও হয়েছি তোমার উপর। মাথা তুলে তাকালো তোহা। ঠোঁট এলিয়ে হাসতেই তিহানও হাসল। হঠাৎ তোহার হাতের দিকে চোখ পড়তেই তা আঁকড়ে ধরল তিহান। কবজি ধরে তুলে চোখের সামনে এনে সন্দিহান কণ্ঠে বলল, দুটো চুড়ি, শাড়ি পরেছ অথচ চুড়ি পরনি কেন? লাল চুড়ি নেই আর? আছে তো, আপনাকে দেখে আর চুড়ি পরার সময় নষ্ট করিনি, না পরেই চলে এসেছি। ভ্রু বাঁকিয়ে তাকালো তিহান। তোহাতি নিজের থেকে ছাড়িয়ে পাশের মোড়ায় বসিয়ে বলল, একটু বসো, তোমার জিনিসগুলো ব্যাগ থেকে বের করা হয়নি, নিয়ে আসি সেগুলো। কথার পিঠে তোহাকে কিছু বলার অবকাশ না দিয়েই রুমে চলে গেল তিহান। হতাশ দৃষ্টিতে সেদিকে তাকালো তোহা। লোকটা না জানি আবার কোন পাগলামি করেছে। তিহান ফিরে এলো হাতে বড় একটা ব্যাগ নিয়ে। আর একটা মোড়া টেনে মুখোমুখি বসে ব্যাগটা তোহার কোলের উপর রেখে বলল,
সেদিন তোমার দুটো চুড়ি চাপ দিয়ে ভেঙে ফেলেছিলাম। বহু খুঁজেও ওই সেম ডিজাইনের পাইনি, তবে এখানে নতুন 20টা ডিজাইনের চুড়ি আছে, সুন্দর লেগেছে তাই নিয়ে এসেছি। তোমার পছন্দ না হলে বলো, বদলে আনবনে। আর একটা শাড়ি আছে, ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আপনি কি পাগল নাকি? এত কিছু কোথায় রাখবো আমি? চিন্তিত বিস্মিত কণ্ঠ তোহার। তিহান হেসে ফেলল, বলল, সেটা তোমার ব্যাপার। আচ্ছা দেখি দাও তো, এখানে লাল চুড়ি ছিল, তোমার হাত দুটো খালি খালি লাগছে। বলে তোহার হাত থেকে ব্যাগটা টেনে নিল তিহান। অনেকক্ষণ হাতড়ে হাতড়ে পর্যবেক্ষণ করে অবশেষে লাল চুরির প্যাকেটটা হাতে এলো তার। ব্যাগটা নামিয়ে রেখে চুরির কাগজটা খুলল সে। তোহার হাতের জন্য নিজের হাতটা মেলে দিতেই আলতো করে তার হাতের উপর হাত রাখল তোহা। পিহান যত্ন করে খুব সাবধানে তার হাতে চুড়িগুলো পরিয়ে দিল। হালকা ঝাঁকিয়ে নিতেই রিনঝিন শব্দতরঙ্গে মুখে প্রশস্ত হাসি ফুটে উঠল তিহানের। হঠাৎই তিহানের গালের মধ্যভাগটায় হাত ছুঁয়ে বলল তোহা। আপনার গালে কি হয়েছে? শেভ করতে যেয়ে কেটে গেছে। তোহার অপর হাতে পরানো চুড়িগুলো নাড়াচাড়া করতে করতে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল তিহান। তোহা ঝুঁকে গেল অনেকটা, কাটা জায়গাটায় বৃদ্ধাঙ্গুল বুলিয়ে নিজেই আর্তনাদ করে বলল, ইস, কতখানি কেটেছে। বলে আরও একটু সামনে ঝুঁকতেই পিহান তার গালে হাত রেখে আটকে দিয়ে খানিকটা আহাজারি করে ধরা গলায় বলল, আর কাছে এসো না প্রেমনন্দিনী, তোমার এই মেলি ঘ্রাণটায় কবে যেন আমি উন্মাদ হয়ে যাই। কথাটা শোনা মাত্র যার পরনায় তুমুল লদ্দা ঘিরে ধরল তোহাকে। এক প্রকার ছিটকে সরে অন্যদিকে তাকিয়ে বসল সে। চোখে মুখে কেমন অস্বচ্ছলতা। তিহানের দিকে তাকানোর সাহস নেই তোহার। পিহান মাথা ঝুঁকিয়ে হাসল। তার লজ্জায় বুধ হওয়া ফান ভোমরাটার চেহারার দিকে তাকালেই মনটা ক্ষণে ক্ষণে ভালো লাগার উচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। হুট করেই তোহার দুগালে দুহাত রাখল তিহান। নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রাখল। ভরকে গেল তোহা। তাকে আরও একটু জ্বালানোর জন্য তিহান খালি গলায় মৃদুস্বরে হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষে প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। ভোরের আলো ফুটতে আরও ঘণ্টখানিকের মতো বাকি। আকাশটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তারাগুলোকে মনে হচ্ছে এক একটা মুক্ত কণা। বিশাল আকাশে ছড়িয়ে ছিটিয়ে বিছানো মুক্তর টুকরো। এখনই বোধহয় একটা দুটো খসে পড়বে গায়ের উপর। গান শেষ হওয়া মাত্রই তিহানের কাঁধে মাথা এলিয়ে দিয়েছে তোহা। তিহান বারণ করেনি, সরিয়েও দেয়নি, বরং নিজের মোড়া ঘুরিয়ে পাশাপাশি বসে তোহাকে আরাম করে মাথা রাখার ব্যবস্থা করে দিয়েছে। তোহার হাত দুটো তার হাতের মুঠোয় বন্দী। নরম ছোট্ট হাত দুটো অনবরত নাড়াচাড়া করে যাচ্ছে তিহান। তোহার চোখ বন্ধ। তিহান অনেকক্ষণ যাবতই তার চোখে মুখে তন্দ্রাভাব লক্ষ্য করছে, কিন্তু নিজের কাছ থেকে সরাতেও ইচ্ছে করছে না মেয়েটাকে। শেষমেশ নিজের ইচ্ছার বিরুদ্ধে যেই সে বলল, ঘুম পাচ্ছে? ঘরে যাবা না? রাত শেষ হতে চলল। তোহার সারা শব্দ পাওয়া গেল না। ভ্রু কুচকালো তিহান। মেয়েটা কি ঘুমিয়ে গেল তবে? তোহার হাত দুটো ছেড়ে মুখের উপর আসা চুলগুলোকে কানের পিছে গুজে দিল সে। হালকা গলায় গাকল, তিহু। ঘুমের মাঝেই দুবার ঠোঁট কামড়ালো তোহা। অতঃপর তিহানের সাথে আরও একটু ঘনিষ্ঠ হয়ে তাকে জড়িয়ে ধরে আবারও ঘুমে বিভোর হয়ে গেল। কপালে চিন্তার ঝাপসহই মৃদু হাসল তিহান। তবুও নিজেকে প্রশ্রয় দিল না। তোহাকে নিয়ে একটু নড়ে চড়ে বসে তোহার ঘুম ভাঙানোর চেষ্টা করে বলল, উঠো, তোমার ঘরে যাও, তারপর ঘুমিও। একরাশ বিরক্তি নিয়ে পিটপিট করল তোহা। ঘুম ঘুম কণ্ঠে বলল, এত নড়ছেন কেন? ঘুমোতে দেন না। ফুস করে শ্বাস ছাড়ল তিহান। বাসায় কেউ উঠে গেলে সমস্যা হবে। তোহাকে এখন পাঠিয়ে দেওয়াটাই উত্তম। অনেকক্ষণ যাবৎ এখানে আছে। তোহার হাত দুটো ধরে নিজের থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো তিহান। তোহা ঢুলঢুলু চোখে তাকাচ্ছে। আচমকাই তাকে পাঁজা কোলা করে কোলে তুলে নিল তিহান। তখন আর নিজের হুঁশে নেই তোহা। ঘুমে বেহুশ। বুঝতে পারলে এতক্ষণে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। তোহাকে নিয়ে নিজের বিছানায় শুইয়ে দিল তিহান। হাত থেকে চুড়িগুলো খুলে ব্যাগের ভিতর রেখে বাইরে যে ফ্ল্যাটের দরজা দুটো খুলে ফিরে এলো। তারপর তোহাকে আবারও কোলে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল তোহার রুমের উদ্দেশ্য। তোহাকে বিছানার মাঝখানটায় শুয়ে দিয়েছে তিহান। তারপর আবার যে শাড়ি আর চুড়ির ব্যাগটো নিয়ে এসেছে। এই ভোরবেলা এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট করতে করতে রীতিমতো ঘাম ছুটে গেছে তিহানের।
তবুও মেয়েটার ঘুম যে ভাঙেনি এতেই শান্তি। আশেপাশে নজর ঘোরালো তিহান, বিছানার এলোমেলো চুড়িগুলো নিজেই গুছিয়ে দিল, আলমারি খুলে সব যথাস্থানে রেখে ঘরের পর্দা টেনে দিল। কাক টাকার শব্দ শোনা যাচ্ছে, ভোর হয়ে গেছে প্রায়। বামকাত হয়ে ফিরে ঘুমালো তোহা। গায়ের উপর দেওয়া কাঁথাটা ইতিমধ্যেই সরে গেছে। বের হতে যেও আবার ফিরে এলো তিহান। গায়ের কাঁথাটা ঠিক করে দিয়ে তোহার মাথায় হাত বুলিয়ে গলার স্বর নামিয়ে বলল, ঘুমাও নিদ্রা পড়ি, তোমার ঘুমন্ত স্বপ্নগুলো শুধু আমিময় হোক। তিহানের কোলে ছোট্ট মৌরি, বয়স ৩ বছর। দু হাতে তিহানের গলা জড়িয়ে রেখেছে সে, হাতে দুটো চকলেট, ভাঙা ভাঙা শব্দে কথা বলতে পারে। তাকে কোলে নিয়েই সিঁড়ি বেড়ে উপরে উঠছে তিহান। মৌরির হাতে চকলেট দুটো কিনতে দোকানে গিয়েছিল, ছুটির দিন তাই বাসায় আছে সে। মৌরি থাকে তাদের নিচের ফ্ল্যাটটায়। এই পুরো বাড়ির সবারই বেশ আদুরে বাচ্চাটা, আর তিহানের একটু বেশিই আদুরে, কারণ বাচ্চা কাচ্চা একটু বেশি পছন্দ করে তিহান। মৌরির মা তাদের ফ্ল্যাটে আছে, আফিয়ার সাথে কথা বলছে। মৌরিকে সাথে নিয়ে এসেছিল, সেজন্যই তাকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়েছিল তিহান। দু হাতে দুটো বালতি নিয়ে বেরিয়েছে তোহা, বালতি ভর্তি ধোয়া কাপড়, কপাল গলায় ঘাম। ছুটির দিনেও বাসার কাজে সাহায্য করার মেয়েটা আসেনি। প্রায় 1 সপ্তাহের কাপড় জমে আছে। আতিয়া ভেবেছে আজ সব ধোয়াবে, কিন্তু না, সকালেই মেয়েটা ফোন করে বলেছে আজসহ আগামী 1 সপ্তাহ সে আসতে পারবে না, সে গ্রামে যাচ্ছে, ফিরলে তবেই আসবে। মায়ের চেঁচামেচিতে এক পর্যায়ে টিকতে না পেরে নিজেই কাপড়গুলো নিয়ে বাথরুমে ঢুকেছিল তোহা। প্রায় 2 ঘন্টা লাগিয়ে কাপড়গুলো ধুয়ে এখন ছাদে যাবে শুকাতে দিতে। ফ্ল্যাটের দরজা আটকে ঘুরে দাঁড়াতেই তিহানকে চোখে পড়ল তার। গটগট পায়ের শব্দ তুলে সিঁড়ি ভেঙে উঠে এসেছে তিহান। মৌরির দিকে তাকিয়ে মলিন মুখেই মিষ্টি করে হাসল তোহা। জবাবে মৌরিও হাসল। কি হয়েছে তোর? চেহারার এমন বিধ্বস্ত অবস্থা বানিয়ে রেখেছিস কেন? খালামণির সাথে ঝগড়া করে হয়েছে নাকি? ভ্রু কুচকে বলল তিহান। উত্তরে খেপে গেল তোহা। খ্যাপা কণ্ঠে বলল, আপনি সবসময় তো বেশি বোঝেন কেন তিহান ভাই? এই সবগুলো কাপড় আমি ধুয়েছি, সেই জন্য ক্লান্ত লাগছে। আপনি জানেন না কাপড় ধুতে কত কষ্ট? তুমি ভাইয়ার তাতে দিলা তো কেন তো আপু? মৌরির কথায় ভ্রু উঁচিয়ে তাকালো তোহা। অবাক হওয়া কণ্ঠে বলল, আপনি এই বাচ্চাটাকেও হাত করে ফেলেছেন তিহান ভাই? সরু চোখে তাকালো তিহান। মৌরিকে একটা চকলেটের প্যাকেট খুলো হাতে দিয়ে বলল, আমার কাউকে হাত করা লাগে না, সবাই এমনি হাত হয়ে যায়। বিরক্তিতে চোখ মুখ কুচকালো তোহা। দুহাতে দুটো বালতি উঠিয়ে নিয়ে তড়িঘড়ি করে বলল, সরুন তো সামনে থেকে, আপনার জন্য আমার কত দেরি হয়ে গেল। সরে দাঁড়ালো তিহান। তোহা এক সিঁড়ি উঠতেই মৌরিকে এক হাতে আগলে ধরে অপর হাতে তোহার হাত থেকে একটা বালতি নিয়ে ঠাট্টার সুরে বলল, এতটুকু শরীর নিয়ে দুটো বালতি নিয়েছিস, কখন যেন উল্টিয়ে পাল্টিয়ে পড়ে যাস। এবারও ফুঁসে উঠল তোহা। তিহানের হাত থেকে বালতি নেওয়ার চেষ্টা করে বলল, ছাড়ুন, লাগবে না আপনার সাহায্য করা, আমি একাই পারবো। একটানে তোহার হাত থেকে বালতিটা ছিনিয়ে নিল তিহান। তাকে পাশ কাটিয়ে কয়েক ধাপ উপরে উঠে গিয়ে বলল, বেশি কথা না বলে আয় তো, তোর এই বেশি কথার চাপে কোন দিন যেন নিজেই চাপা পড়ে যাবি। আর কথা বাড়ালো না তোহা। এক হাত দিয়ে মাথায় ওড়না টেনে নিয়ে তিহানের পিছে পিছে উপরে উঠতে লাগল। সবগুলো কাপড় প্রায় রোদে দেওয়া শেষ। মৌরিকে কোলে নিয়ে ছায়ায় দাঁড়িয়ে আছে তিহান। মৌরি কোলে না থাকলে সে নিজেই দিয়ে দিত কাপড়গুলো। তোহার কাপড় দেওয়া শেষ হতেই এগিয়ে গেল তিহান। এক হাতেই খালি বালতি দুটো তুলে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই মৌরি দুহাত বাড়িয়ে বলল, তো আপু যাবো? অর্থাৎ সে তোহার কোলে যেতে চাচ্ছে। আর চোখে তাকালো তিহান। তোহা তখন ব্যস্ত ওড়না দিয়ে মুখের ঘাম মুছে নিতে। গলা ঝেড়ে বলল তিহান, নিতে পারবি ওকে? দিন। বলে হাত বাড়িয়ে দিল তোহা। তৎক্ষণাৎ তার কোলে লাফিয়ে এলো মৌরি। তোহা হাসল। মৌরির মাথায় হাত বুলিয়ে বলল, তিহান ভাই পচা বুঝলে, তিহান ভাইয়ের কোলে যাবা না। তোমাকে তো বলতে তো আপু, ভাইয়া তো আমাকে খুব আদর করে, তোমাকে করে না? প্রতিবাদ করে বলল মৌরি। শব্দ করে হেসে ফেলল তিহান। তোহা বোকা বোকা চাহনি দিয়ে চেয়ে আছে। তিহান দুষ্টু কণ্ঠে বলল, করে আপু, ভাইয়া সবাইকেই আদর করে,
তোমার তো আপু কেন বাঁচাবে? বিকেলের তেজহীন রোদ উঁকি দিচ্ছে সাদা মেঘের ফাঁক ফুকর দিয়ে। একটু পর পর যানবাহনের হর্নের শব্দ শোনা যাচ্ছে। বিকেলটাও আজকাল বড্ড ব্যস্ত থাকে, কেমন যেন কোলাহলময়। তোহার মতে বিকেলবেলাটা হবে শান্ত, নির্মল। অর্ধেক দিনের ব্যস্ততা শেষে মানুষ এক কাপ চা নিয়ে বারান্দায় বসবে, দু একটা চুমুক দিয়ে প্রিয় মানুষের সাথে একটু আড্ডু আলাপে মেতে উঠবে। কিন্তু না, সময়টাও আজকাল ভারী হয়ে উঠেছে। মানুষজনের শ্বাস ফেলার অবকাশ নেই। মন মস্তিষ্ক জুড়ে শুধু কাজ, কাজ আর কাজ। টিভির রংচঙে স্ক্রিনের দিকে অবসন্ন চোখ দুটোকে কোনো রকমে নিবদ্ধ করে রেখেছে তোহা। মুখ জুড়ে তেতো ঢাব। ফ্যানের উষ্ণ বাতাসটাতেও বিষণ্ণতার ছোঁয়া। পাশে আতিয়া বসে আছে, তার দৃষ্টি উৎসুক। গভীর মনোযোগ আর প্রাণবন্ত মন নিয়ে বাংলা নাটক দেখছে সে। ড্রয়িং রুমে তারা ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। তোহার বাবা ঘরে ঘুমোচ্ছে, আর তুর্য ঘণ্টাখানেক আগেই কি কাজে যেন বেরিয়েছে। সোফায় পা উঠিয়ে বসে হাতের বাটিটা থেকে পেঁয়াজ মরিচ মাখা চানাচুর খেতে খেতে মায়ের সাথে টিভি দেখছে তোহা। আর খাবা আম্মু? হাতের বাটিটা মায়ের দিকে এগিয়ে ধরল তোহা। আতিয়া তাকালো, বিরস মুখে আবারও মুখ ফিরিয়ে বলল, না, তুই লবণ কম দিয়েছিস, ম্যাটমেটা স্বাদ, তুই খা। মায়ের কথায় কপাল কুঁচকালো তোহা। আর এক চামচ মুখে পুড়ে নিয়ে চিবাতে চিবাতে বলল, তাহলে লবণ দিয়ে আনি আর একটু। হাসল আতিয়া, বলল, আচ্ছা আন। গা মচড়িয়ে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো তোহা। অনেকক্ষণ এক ধ্যানে বসে থাকার কারণে মনে হচ্ছে হাড্ডিতে জং ধরে গেছে। হাঁটাহাঁটি করা দায়। টলমলে পায়ে রান্নাঘরে গেল সে। 3 চিমটি লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিল। মায়ের হাতে বাটিটা দিয়ে হাত ধুয়ে আবারও ড্রয়িং রুমে যেতে নিতেই মেজাজ খারাপ করা কলিং বেল বেজে উঠল। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল তোহা। গেটটা খুলে তিহানকে দেখে বিশেষ একটা অবাক হলো না সে। ভেবেছিলই তিহান অথবা আফিয়া এসেছে। তিহানকে ভেতরে ঢোকার জায়গা দেওয়ার জন্য একটু পাশে চেপে যেতেই তার বাম হাতটা নিজের হাতের মাঝে টেনে নিল তিহান। অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। মিনমিনে কণ্ঠে বলল, হাত ছাড়ুন, আম্মু ড্রয়িং রুমে। তিহান হাত ছাড়ল না, উল্টো জুতো পায়েই একটু ভেতরে ঢুকে গলা উঁচিয়ে ডাকল, খালামণি। চমকে উঠল তোহা। তড়িঘড়ি করে হাত ছাড়ানোর চেষ্টা করে চাপা স্বরে বলল, তিহান ভাই। এর মাঝেই ফিরে তাকালো আতিয়া। তিহানকে দেখে মুখে হাসি টেনে বলল, বল বাবা, কিছু দরকার? তিহুকে একটু আমার সঙ্গে নিয়ে যাই খালামণি, এই সামনের মার্কেটে যাব। মা কিছু জিনিস আনতে বলেছে, ভাবলাম তিহু তো বাসাতেই আছে, ওকে সাথে নিয়ে যাই। যাব খালামণি। বলে চমৎকার করে হাসল তিহান। এই অসহ্য সুন্দর হাসির বিনিময় কোনো কিছুতে মানা করা সম্ভব নয়। আতিয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। মাথা নাড়িয়ে সাই দিয়ে সে বলল, আচ্ছা যা বাবা, সমস্যা নেই। অনুমতি পেতেই মুচকি হাসল তিহান। তোহার হাত ধরে টেনে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই তোহা হক্কচানো কণ্ঠে বলল, এইভাবে যাব নাকি? জামাটা বদলে আসি। এক নজর তাকালো তিহান। তোহাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল। অতঃপর শক্তপোক্ত কণ্ঠে বলল, এভাবেই যাবি? জুতোটা পরে নে শুধু। মুখ লটকালো তোহা। তিহান তার হাত ছাড়েনি। এক হাত দিয়ে পাশের জুতো রাখার র্যাক থেকে জুতো বের করল সে। পরে নিয়ে বলল, আপনাকে নিয়ে আর পারি না, চলুন। রাস্তায় আজ তেমন একটা জ্যাম নেই। অবশ্য বিকেল গড়িয়ে গেছে বলেই হয়তো যানবাহনের আনাগোনা কম। ধীর গতিতে ড্রাইভ করছে তিহান। পরনে ব্লু জিন্সের সাথে ধূসর রঙের হাফ হাতা টি শার্ট। চুলগুলো একটু এলোমেলো। গালের চাপদাড়িগুলো নিখুঁতভাবে শেভ করা হয়েছে। বাম গালের কাটা জায়গাটা এখনও লাল হয়ে আছে। তোহা ঠোঁটে ঠোঁট চেপে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে সেদিকে। চেহারায় কোনো আবেগ নেই, অনুভূতি নেই, শুধুই কৌতূহলী প্রেমিকার মতো সুচালু দৃষ্টি। আর চোখে একবার তাকালো তিহান। তিহান তাকিয়ে আছে বুঝতে পেরেও চোখ সরালো না তোহা। এভাবে কি দেখছিস? কি হয়েছে? তোহা উত্তর দিল না। জীবন্ত পুতুলের মতো তিহানের দিকে চেয়ে দুবার পলক ঝাপটাল।
ভ্রু কুচকালো তিহান। ড্রাইভিংয়ে মনোযোগ স্থাপনের চেষ্টা করে অস্বস্তি ভরা কণ্ঠে বলল, অন্যদিকে তাকা তিহু, এভাবে দেখার কি আছে? শুকনো গলায় ছোট্ট করে একটা ঢোক গিলল তোহা। দৃষ্টি না সরিয়ে হুট করে তিহানের দিকে ঝুঁকে তার ঘাড় হাত দিয়ে জড়িয়ে ধরতেই তিহান মৃদু ধমক দেওয়ার চেষ্টা করে বলল, তিহু সর, সামনে দেখতে পাচ্ছি না আমি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু। তিহানের বাধা নিষেধ শোনে না তোহা। কিছু না ভেবে আচমকাই এক অদ্ভুত কাজ করে ফেলে সে। মুখ নামিয়ে চোখ বন্ধ করে আলতো স্পর্শে তিহানের বাম গালের বাদামি তিলটায় ঠোঁট ছুঁয়ে দেয়। প্রচণ্ডভাবে চমকে ওঠে তিহান। তোহা যে এমন কিছু করবে ভাবতেও পারেনি সে। আচমকা ধাক্কাটা নিতে না পারায় হঠাৎই তার পুরুষ মনেও অদ্ভুত লজ্জা খেলে যায়। লজ্জায় অস্থির হয়ে ওঠে চোখের ধূসর চাহনি। কি করে ফেলেছে তা বুঝে আসতেই চট করে সয়ে যায় তোহা। লজ্জিত ভঙ্গিতে নিজেকে একটু গুটিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। চুলে হাত চালিয়ে নিঃশব্দে ঠোঁট চেপে হেসে ফেলে তিহান। পর মুহূর্তে নিজেকে সামলে নিলেও ঠোঁটের কোণের মিটমিটিয়ে হাসিটা আজ আর সরারময়। তোহার দিকে একবার তাকিয়ে বুঝতে পারে তার সাথে এখন কথা বলতে পারবে না মেয়েটা। তুমুল লজ্জা ঘিরে ধরেছে তাকে। বেশ কিছুক্ষণ সব চুপচাপ। তোহা একবারও তাকায়নি। অনেকক্ষণ বাদে দম বন্ধকর পরিবেশ একটু শিথিল হতেই তিহান তোহার মাথার পড়ে যাওয়া ঘোমটাটা এক হাত দিয়ে টেনে উঠিয়ে দিতে দিতে আস্তে করে বলল, তুমি আমার ক্ষণিকের মোহ নও চারুপ্রিয়া, তুমি আমার আমরণ প্রেম ও তৃষ্ণা। তোমার এই একটু আধটু প্রেমের ছোঁয়ায় এই পিপাসা মিটবে না, বরং তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা বেড়ে যাবে আরও বহুগুণ। তবুও তুমি কেন এমন করছো বলো তো? এত অবিচার তোমার এই প্রেমিক পুরুষের সইবে না কিন্তু।